ফাতেমা করুণ চোখে লিখনের দিকে তাকান। চোখে চোখ পড়তেই লিখন হাসার চেষ্টা করলো। তার দৃষ্টিগুলো এলোমেলো, কি বলবে খুঁজেই পাচ্ছে না। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আব্বা আসছি বলে জায়গা ত্যাগ করে। শব্দর আলী মজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন, মজা করছেন? মজিদ মাতব্বর শব্দর আলীর চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন, প্রথম পরিচয় মজা করার মানুষ আমি নই ভাই সাহেব। লিলি এক হাতে লিখন পিঠের উপর রাখলো, ডাকলো, ভাইয়া। লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে ঢোক গিলল, বলল, বিয়ে হবে না তো কি, বলেছি যখন দেখাবই। ভাইয়া তোর চোখে জল রে। লিখন দ্রুত হাতের উল্টো পাশটা দিয়ে চোখের জল মুছে ফেলল। পরিবেশ থমথম মেরে গিয়েছে, কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। পদ্মজা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনেছে, সেই মেয়েটা কতটা সুন্দরী। মেয়েটা তার বয়সে শুনে লিলি খুবই হেসেছিল। তার ভাইটা এত ছোট একটা মেয়ের প্রেমে পড়েছে। দিনগুলো কত যে সুন্দর ছিল। মেট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে পরীক্ষা। যেদিন শেষ হলো সেদিন থেকেই শুটিং শুরু হলো। কথা ছিল এক সপ্তাহ পরে থেকে শুরু হবে, কিছু জরুরি কারণে আগে থেকে শুরু হয়ে গেল, তাই আসতে কয়েকদিন দেরি হলো। মজিদ মাতব্বর স্তব্ধতা কাটিয়ে বললেন, বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত দিতে হয়েছে। লিখন উৎসুক হয়ে বলল, কি দুর্ঘটনা? ফরিনা সন্দিহান গলায় বললেন, তার আগে তুমি কও তো, পদ্মজার লগে কি তোমার কোনো প্রেম টেম আসিল? লিখন ফরিনার প্রশ্নে বিব্রত বোধ করল, ধীর কণ্ঠে জবাব দিল, না, শুধু আমার পক্ষ থেকেই। লিখনের উত্তরে ফরিনা সন্তুষ্ট হলেন। শব্দর আলী কি দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন। মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বললেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়, ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে, তাই অন্য কেউ পদ্মজাকে বিয়ে করবে না, এমনটা ভেবেই হয়তো পদ্মজার বিয়ে দেওয়া হচ্ছে। সে যদি এখনই বিয়ে করতে রাজি থাকে তাহলে তাকে ফিরিয়ে নাও দিতে পারে। আর পদ্মজা কি বিন্দুমাত্র ভালোবাসে না তাকে? বাসে, নিশ্চয়ই বাসে। লিখন নিজেকে নিজেই সান্ত্বনা দেয়। শব্দর আলী আফসোস নিয়ে বললেন, কি আর করবা, পরিস্থিতি হাতের বাইরে। আপনারা কিন্তু বিয়ে শেষ করে তবেই যাবেন, বললেন মজিদ মাতব্বর। ফাতেমা মতামত জানালেন দৃঢ়ভাবে, না না, আজই চলে যাব, এই গ্রামে আর এক মুহূর্ত না। শব্দর আলী মৃদু করে থমকে বললেন, কি বলছো? কিছুক্ষণ পর সন্ধ্যা, এখন ট্রেন পাবে কোথায়? কাল ভোরে না হয় আমরা চলে যাব। রিদওয়ান অনুরোধ করে বলল, বিয়েটা শেষ হওয়া অবধি থেকে যান। দেখুন, মেহমান হয়ে অপ্রত্যাশিত খবর শুনলেন, এজন্য খারাপ লাগছে, কিন্তু কিছুই তো করার নেই। মেয়েটা জলে ভাসবে বিয়েটা না হলে। লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, পদ্মজাকে ফেলনা ভাবছেন কেন? কেউ অপবাদ দিলেই কি সে পচে যায়? রিদওয়ান কিছু বলতে গেলে মজিদ মাতব্বর কড়া চোখে তাকিয়ে থামতে বলেন। এরপর শিখাকে ডেকে বলেন, ওনাদের ঘরে নিয়ে যাও, আর আপনারা না করবেন না, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি। বিয়ে অবধি না থাকুন, রাতটা থেকে যান। বাধ্য হয়েই ফাতিমা থাকতে রাজি হলেন। তিনি রাগে ফুসফুস করছেন, সব রাগ পড়ছে হালদার বাড়ির উপরেই। তার মনে মনে এই বাড়ির তিনি বিনাশ চাইছেন। মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। লিখন তার চোখের মণি, নয়তো কি গ্রামের মেয়ে নিতে আসতেন তিনি। আর সেই ছেলে মন এভাবে ভাঙল। ঘরে ঢুকেই চোখের চশমা ছুঁড়ে ফেললেন বিছানায়। কটমট করে শব্দর আলীকে বললেন, তোমার না এক বন্ধু আছে মেজর, তাকে কল করে বলো মেয়েটাকে তুলে নিয়ে লিখনের সাথে বিয়ে দিয়ে দিতে। আমার ছেলেকে হারাতে আমি এভাবে দেখতেই পারবো না। আহা, চুপ করো তো, সব জায়গায় ক্ষমতা চলে না, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। কিসের পরিস্থিতি? তুমি জানো তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল, সেখানে এখন বেশিরভাগ পদ্মজা নামটা লিখা। কতটা পাগল এই মেয়ের জন্য। এখন মেয়েটাকে ছেড়ে সহজে চলে গেলে ছেলের দেবদাস রূপ দেখতে হবে, আর আমি তা পারবো না। শব্দর আলী পায়ের মোজা খুলতে খুলতে বিরক্তি হয়ে বললেন, তোমরা যা ইচ্ছে করো, আমিও পারবো না, ক্লান্ত আমি, শান্তি দাও একটু। ফাতিমা কড়া ভাষায় কিছু বলতে গিয়েও থেমে গেলেন। লিলি ঘরে ঢুকছে, লিখন আসেনি। আমিনা লিলিকে বললেন, লিখন কোথায় রে? কি জানি, ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল। রোদের কঠিন রূপ শীতল হয়ে এসেছে, মৃদু বাতাস বাইরে, তবুও লিখন ঘামছে। সে পদ্মজাদের বাড়িতেই যাচ্ছে, আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাট। মাথায় শুধু কয়টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কি পাগলামি করছি? এত আয়োজন ভেঙে কি আমার হাতে তুলে দিবেন পদ্মজাকে? পদ্মজা আমাকে দেখলে কি কাঁদবে? ভালোবাসেনি একটুও আমায়? মায়া নিশ্চয়ই জন্মেছে। লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করে, আল্লাহ, সব যেন ভালোই ভালোই হয়। পূর্ণা বারান্দায় চেয়ার নিয়ে বসে আছে, বাড়ির পিছনে গীত গাইছে অনেকে, সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে। পুরো বাড়ি সাজানো হয়েছে রঙিন কাগজ দিয়ে। উঠানের এক কোণে লাল বড় গরু বাঁধা,
বাড়ি বিয়ে উপলক্ষে জবাই করা হবে। চারিদিকে এত আনন্দ পূর্ণার মন ছুঁতে পারছে না। প্রথমত সে মানসিকভাবে বিপর্যস্ত, কিছুতেই স্থির হতে পারছে না। দ্বিতীয়ত পদ্মজার জন্য লিখন শাহ ছাড়া অন্য কাউকে তার পছন্দই হচ্ছে না। সব মিলিয়ে সে অনেকটা বিরক্ত। চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে। হুট করে চোখে ভাসে লিখনকে। পূর্ণা দ্রুত করে চোখ কোচকে আবারও তাকালো। সত্যিই তাই, খুশিতে আটখানা হয়ে পড়ে সে। হন্তদন্ত করে ছুটে যায় পদ্মজার ঘরে। পদ্মজার কানে কানে গিয়ে বলে, লিখন ভাই আসছে, তুমি কিন্তু পালিয়ে যাবে আপা, এই বিয়ে কিছুতেই করবে না। কথা শেষ করে খুশিতে আবারও ছুটে যায় বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তোলে। গলা শুকিয়ে দমবন্ধ হয়ে যাওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে দেখে সবকিছু, কত আয়োজন, কত মানুষ। তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে, কিন্তু তার সাথে না। ভাবতেই লিখনের বুকে ছ্যাদ করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দায় দেখে এগিয়ে আসলো, প্রশ্ন করলো, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চ কণ্ঠে জবাব দেয়, ভালো, খুব ভালো ভাইয়া, আপনি? পূর্ণা থেমে গেল। অনেকে তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে আছে, তাই পূর্ণা চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আপার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এহেন কথায় লিখন হাসে। আদুরে কণ্ঠে জানতে চাইল, আন্টি কোথায়? পূর্ণা ঝটপট করে বলল, আপনি আসুন, ঘরে আসুন, আমি আম্মাকে নিয়ে আসছি। লিখনকে সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে। হেমলতা রান্না করছিলেন, পাশে অনেকেই আছে। পূর্ণা ইশারায় বাইরে আসতে বলল। হেমলতা হাত ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা ফিসফিসিয়ে বলল, লিখন ভাই আসছে। কোথায়? বসতে দিয়েছিস? হ্যাঁ দিছি, তুমিও আসো। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে, সে কই থেকে এসেছে, এই বাড়ির কি হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজার আসল বাপের ছেলে নাকি, এমন আরও যুক্তিহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন, লিখন তুমি আমার সাথে আমার ঘরে আসো। লিখন হাফ ছেড়ে বাঁচে। হেমলতার পিছু পিছুই চলে যায়। অনেকের নজরে তা আসে। একজন আরেকজনের সাথে আলোচনা করতে থাকে লিখন শাহকে নিয়ে। সবাই ভেবে নিয়েছে পদ্মজা যার সন্তান, এই ছেলেও তারই সন্তান। এজন্য সবার মাঝ থেকে তাকে তুলে নিয়েছে, নয়তো কথায় কথায় ধরা পড়ে যাবে। লিখনকে মোড়ায় বসতে দিলেন হেমলতা। লিখন কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা শুরু করলেন, আমি জানি তুমি কি বলবে, তোমার 2টা চিঠি আমি পড়েছি। লিখন চমকে তাকালো, আবার স্বাভাবিক হয়ে গেল। হেমলতা বললেন, দেখো লিখন, পরিস্থিতি আর হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতে তুলে দিতাম। তুমি নম্র, ভদ্র এবং বুদ্ধিমান ছেলে, কমতি নেই কিছুতেই, কিন্তু এখন তো আর তা সম্ভব নয়। তবুও পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চায়, আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দিব, কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমার কথাগুলো শুনে কষ্ট পেও না, আমি সরাসরি কথা বলি। পদ্মজার দৃষ্টি, অনুভূতি আমার চেনা। সে তোমাকে ভালোবাসেনি কখনো। তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে, কষ্টও পাচ্ছে। তুমি বাড়ি ফিরে যাও, কষ্ট হবে ভেবেই বলছি, ফিরে যাও। লিখন কয়েক সেকেন্ড চুপ থাকে, চোখের দৃষ্টি রাখা মাটিতে। বলল, আন্টি, মেয়ের ভালোবাসা দেখেছেন, অন্যের সন্তানটা দেখবেন না? অন্যের অনেক সন্তানই তো আমার মেয়েকে ভালোবাসে, সবার কথা কি ভাবা সম্ভব? হেমলতার কথায় ভীষণ আহত হয় লিখন। তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সাথে কথা বলছে। 2 চোখ জ্বলছে ভীষণ, এখনই কান্নারা ঠেলে ঠুলে বেরিয়ে আসবে। ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লিখন নিজেকে সামলানোর চেষ্টা করলো। হেমলতা কঠিন স্বরে বললেন, তুমি পদ্মজার রূপের প্রেমে পড়েছ লিখন। লিখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায়, বলে, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলি। পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে, তার মধ্যে 99% সৌন্দর্যের টান দিয়ে শুরু হয়, এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয়। মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে, মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে। সময়ের ব্যবধানে সে মানুষটা শিরা উপশিরায় বিরাজ করা শুরু করে। তখন তার অন্যান্য গুণ চোখে ভাসে, ভালোবাসা আরও বাড়ে। কারো কারো তো দোষও ভালোবাসায় লেগে যায়। এমন অবস্থা হয় যে ভালোবাসতেই শুধু ইচ্ছে করে। রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটাকে আমার চাই, এজন্য বুড়ো বয়সেও কুচকে যাওয়া মানুষটাকেও মানুষ ভালোবাসে। অথচ শুরুটা হয় কিন্তু সৌন্দর্য দিয়েই। আন্টি, আমি পদ্মজার রূপে মুগ্ধ ছিলাম, এটা সত্যি, কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মজাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি। পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই ভালোবাসবো। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দিবেন না। বাস্তব জীবনে মুখস্থ ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গম্ভীর, কিন্তু চোখে জল ছলছল করছে। হেমলতা স্তব্ধ হয়ে যান।
কি জবাব দিবেন? ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কি কাজে লাগে? আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায়? তিনি সময় নেন, এরপর বলেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকতো লিখন, কিন্তু কিছু সমস্যা সমাজে আছে যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দেই? লিখন হাত জোর করে বলল, প্লিজ প্লিজ আন্টি। হেমলতা একদৃষ্টে লিখনের দিকে তাকিয়ে আছেন। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এমন তো কখনো হয় না। পদ্মজা জন্মের পর সিদ্ধান্তহীনতায় তিনি কখনোই ভুগেননি। যে কোনো একটাই বেছে নিয়েছেন আর তাতেই মঙ্গল হয়েছে। এবার কেন এমন হচ্ছে? তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন। পদ্মজার জীবন নিয়ে তিনি যেন মাঝ নদীতে ভেসে বেড়াচ্ছেন। চারিদিকে প্রবল স্রোত, মাঝি নেই, বৈঠা নেই। আমির নাকি লিখন, কার কাছে পদ্মজা ভালো থাকবে? হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল কণ্ঠে বলেন, এত বুঝে যখন নিজেকেও সামলাতে পারবে, বাড়ি ফিরে যাও। আন্টি, আমার বেঁচে থাকতে খুব কষ্ট হবে। পদ্মজার সাথে যা হয়েছে তবুও সে বেঁচে আছে, আর তুমি এটুকু মানিয়ে নিতে পারবে না? লিখন আর কথা খুঁজে পেল না, আহত মন নিয়ে উঠে দাঁড়ালো। হেমলতা দাঁড়াতে বললেন, ভীষণ ক্লান্ত লাগছে। তবু হেঁটে এগিয়ে আসেন, লিখনের সামনে এসে দাঁড়ান, বললেন, নিজেকে শক্ত রেখো, অনেক দূর চলা বাকি। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, ভাগ্যে যা থাকে তাই হয়। সব যেহেতু আয়োজন হয়ে গেছে, তাই আর ভেবেও লাভ নেই। তবে কবুল বলার আগেও যদি পদ্মজা বলে, আমি তোমাকেই চাই, আমি সব কিছু ভেঙে চুরে পদ্মজাকে তোমার কাছেই নিয়ে যাব। আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা। এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি। অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও আসছে না, আমাকে ক্ষমা করে দিও। হেমলতার চোখে জলের ভিড়। লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটাকে। হেমলতা নিজের দুর্বলতা, নিজের কান্না কেন দেখালো লিখনকে? লিখন জবাব খুঁজে পেল না, শুধু এইটুকু বুঝতে পারলো হেমলতার কাছে জীবন মানেই পদ্মজা। লিখন ভাঙা গলায় বলল, আসি আসি বলেই সে চলে গেল। হেমলতা সব কাজ ভুলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে 2 ফোঁটা জল বেরিয়ে আসে। মনের শক্তি কমে গেছে, দুর্বল হয়ে পড়েছেন তিনি। নিজের উপর বিশ্বাস, আস্থা পাচ্ছেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও খুঁজে পাচ্ছেন না। বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা। তার পরনে শাড়িটা রয়ে গেছে। আকাশের বুকে থালার মতো একখান চাঁদ। চাঁদের আলোয় চারদিক ঝিকমিক করছে, চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। খুব সুন্দর দৃশ্য। পদ্মজা হঠাৎ কেঁপে ওঠে, পেছন ফিরে তাকালো। মোর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাফ ছাড়ল। মোর্শেদ বললেন, তোর মায়ে কি আর উঠে নাই? না আব্বা। মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন, তারপর বললেন, তুই হজা কেন? যা ঘরে গিয়া ঘুমা, আমি ঘাটে যাইতাছি। আচ্ছা আব্বা। মোর্শেদের যাওয়ার পানে পদ্মজা তাকিয়ে রইল। সে কি যেন ভাবছে, কিন্তু কি ভাবছে তা ধরতেই পারছে না। কুকুরের ঘেউ ঘেউ ডাকে উদাসীনতা কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকলো। সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়রা ঘুমাচ্ছে। তাদের ডিঙিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসে। হেমলতা ঘুমাচ্ছেন বেঘোরে। শুনেছিল লিখন শাহকে কি নিয়ে তার মা নিজ ঘরে এসেছিলেন। তারপর কি হলো কেই বা জানে। সন্ধ্যার পর পূর্ণা গিয়ে জানালো, আমা ঘুমাচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমান না, তাই পদ্মজা ঘুমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে। হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনোই দেখেনি পদ্মজা, তাই আর ডাকেও নি। কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিয়েছে। ঘুমাচ্ছে যখন ঘুমাক না। এখন মধ্যরাত। পদ্মজা হেমলতার মুখের সামনে মাটিতে বসে এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। গলাটা খুব কাঁপছে তার। শ্বশুর বাড়ি কিভাবে থাকবে সে তার মাকে ছাড়া? 2 দিন থাকতে গিয়ে এত বড় একটি ঝড় বয়ে গেল, আর এখন সারা জীবনের জন্য মায়ের মায়া ছেড়ে দিতে হচ্ছে এই পদ্মজাকে। পদ্মজা বিছানায় মাথা ঠুকে ফুপিয়ে উঠল। অস্ফুট সরে ডাকলো, আম্মা। এই মানুষটার আদুরে শাসন ছাড়া দিনটা তার সম্পূর্ণই হয় না। সঙ্গে সঙ্গে হেমলতা চোখ খুলল। পদ্মজা খেয়াল করলো না। সে কাঁদতে কাঁদতে চাপা ছড়ে বলছে, তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? ছিল। পদ্মজা চমকে উঠে মাথা তুলল, গলার স্বর আগের অবস্থানে রেখে বলল, কেন আম্মা? সব জানতে নেই রে মা। পদ্মজা মাথা নত করে নাক টানে। হেমলতা বললেন, বিয়ে করতেই হবে, বর বদল হলে সমস্যা নেই। তোর কি আর কাউকে পছন্দ? হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল। হেমলতাও প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করলেন। পদ্মজা মাথা 2 পাশে নাড়িয়ে জানালো, তার আলাদা করে কাউকেই পছন্দ নেই। হেমলতা উঠে বসেন, চুল খোপা করতে করতে প্রশ্ন করেন, রাত কি খুব হয়েছে? মানুষের সাড়া নেই যে। মাঝরাত, আর তুই জেগে জেগে কাঁদছিস? হেমলতা বললেন। মৃদু ধমকের স্বরে
পদ্মজা নিরুত্তর। হেমলতা জানালার বাইরে চেয়ে দেখলেন চাঁদের আলোয় চারিদিক উজ্জ্বল। চাঁদের আলো গলে ঘরের মেঝেতে পড়েছে জ্যোৎস্না রাত। তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন, শাড়ি পাল্টে স্যারোয়ার কামিজ পরে নে। কেন আম্মা? যা বলছি কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল। উঠোনে এসে দেখে হেমলতার হাতে বৈঠা। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, আম্মা তুমি নৌকা চালাবা? পূর্ণারে নেব? নেওয়া উচিত। যা ওকে ডেকে নিয়ে আয়। প্রান্ত আর প্রেমা যেন টেন না পায়। পদ্মজা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দেন, যাবি তো? পদ্মজা হন্তদন্ত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে পূর্ণাকে নিয়ে ফিরল। পূর্ণা ঘুমে ঢুলছে। হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ 2 মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন। তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো, আরও ভরকে গেলেন। চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, কেন, কি তা হইছে? মোর্শেদের প্রশ্নের জবাব না দিয়ে পদ্মজা পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকায় উঠে গেলেন। স্থির হয়ে বসেন। বৈঠা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে বললেন, জ্যোৎস্না রাতে নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা, তুমি এখন আমাদের মাঝি। হেমলতা থামেন। এরপর আঞ্চলিক ভাষায় বলেন, লও মাঝি, বৈঠা লও, ছাড়ো তোমার নৌকা, যত শিখে চাইবা তুমি ততই পাইবা। একসাথে 4টা দুঃখী মানুষই হেসে উঠে। মোর্শেদ বৈঠা হাতে নিয়ে নৌকা ছাড়েন। হুট করেই যেন অনুভব করছেন যুবককালের রক্ত শরীরে টকবক করছে। এই তো তার সংসার, এই তো তার আনন্দ। রাতের নির্মল বাতাস, মদিনী নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি, কচুরি পানারা ভেসে যাচ্ছে, সবকিছু সুন্দর, মুগ্ধকর। পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে। পদ্মজা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। রগে রগে শান্তি ঢুকে গেছে। আল্লাহ তাআলা যেন প্রাকৃতিক সৌন্দর্যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন। মোর্শেদ নাকি গো? হিন্দু পাড়া থেকে কে একজন চেঁচিয়ে ডাকলো। মোর্শেদ এক হাত তুলে জবাব দিলেন, হা দাদা আমি। রাইতের বেলা যাইতাছস কই? মেয়ে বউ লইয়া জ্যোৎস্না পোহাইতে বাইরেছি দাদা, তোমাদেরই দিন মিয়া। মোর্শেদ আর কিছুই বললেন না, হাসলেন। ওপার থেকে আরো কারো যেন কথা শোনা গেল না। নৌকা আটপাড়া ছেড়ে হাওরে ঢুকে পড়েছে। সা সা করে বাতাস বইছে, গায়ের কাপড় উঠছে। হেমলতা 2 মেয়ের মাঝে এসে বসেন। তিনি চাদর নিয়ে এসেছেন। 2 মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে চাদর দিয়ে ঢেকে দেন। বাতাসে চাদর উড়ে আরো আওয়াজ তুলছে। চাঁদটা একদম মাথার উপরে। তাদের সাথে সাথে মোর্শেদ মনের সুরে গান ধরেন, লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমো আমি শূন্যেরও মাঝার, ভালো কইরা ঘর বানায়া কয়দিন থাকমু আর, আমি কয়দিন থাকমু আর, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার। পাকনা চুল কথাটা বলতেই ফিক করে হেসে ফেললো। পদ্মজাকে ফিসফিসিয়ে বলল, আব্বা বোধহয় এখনো জোয়ান থাকতে চায়। পদ্মজা হেসে চাপা সুরে বলল, চুপ থাক, আব্বা কি সুন্দর গান গায়। মোর্শেদ গেয়েই যাচ্ছেন। এ ভাবিয়া হাসন রাজা, হায় রে, ঘর দুয়ার না বাঁধে ঘর বাড়ি ভালা নাই আমার, সম্পূর্ণ গানটা মোর্শেদ শেষ করলেন। মোর্শেদ থামেন। 3 মা মেয়ে একসাথে হাতে তালি দিল। হাত তালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। এত সুন্দর সময়, এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হা করে তাকিয়ে থাকেন সামনে থাকা 3টা মানুষের দিকে। তাদের চোখে মুখে খুশি ঝিলিক মারছে, অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী। মোর্শেদ ঢোক গিলে লুকায়িত এক সত্যের কষ্ট ভুলে যান এবং লুকিয়েও যান। হেমলতা আর তিনি এই ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট আর কেউ জানে না। মোর্শেদ হেসে বললেন, এই অভাগা মাঝিরে কি আপনারা আপনাদের মাঝে একটু জায়গা দিবেন? মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষায় মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল। ইস, আজ সবকিছু কত সুন্দর। পূর্ণা বলে, দেব, এক শর্তে, নৌকা চালানোর বিনিময়ে সিকি যদি না নেন। মোর্শেদের মেয়ের রসিকতা দেখে হা হা করে হেসে ওঠেন। সেই হাসি বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে কানে। তিনি বৈঠা রেখে এগিয়ে আসেন, হেমলতার সামনে বসেন। নৌকা নিজের মতো যেদিকে ইচ্ছে ছুটে চলছে। মোর্শেদ হেমলতাকে বললেন, 2টা সেরি রেখালে তুমি ধরে রাখবা, সার তো এইবার, আরে তোরা আমার দ্বারা আইয়া ব। পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকায়। হেমলতা যেতে বলেন। পদ্মজা মোর্শেদের ডান পাশে বসে আর পূর্ণা বসে বাম পাশে। মোর্শেদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আরেক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠেন। অপরাধী স্বরে বলেন, আমি বাপ হইয়া যা পারি নাই আমার সেরিদের বেজ্জতির হাত থেকে রক্ষা করতে, আমার মাফ কইরা দিস তোরা। মোর্শেদ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেননি, এই প্রথম ধরেছেন। আবার কাঁদছেন। পদ্মজার কোমল নরম মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জলরূপে বেরিয়ে আসে। হেমলতা মোর্শেদের পায়ের কাছে বসেন। মোর্শেদের বাহাটুতে মাথা রেখে 2 মেয়ের হাত চেপে ধরে রাখেন।
কেটে যায় অনেক মুহূর্ত। নৌকা হাওরের পানির স্রোতে একবার এদিক তো আরেকবার ওদিকে যাচ্ছে। বাতাসে 4 জনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে। নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল, জানো আম্মা, আজ আমি বুঝলাম জীবনে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয়, তাহলেই জীবনের সুখকর মুহূর্ত আসে। আবার সুখ সর্বক্ষণ থাকে না, দুনিয়ার লীলা খেলার শর্তে বারবার দুঃখ ফিরে আসে। হেমলতা পদ্মজার দিকে না তাকিয়ে পদ্মজার ডান হাতে চুমু দেন। চাঁদটা অর্ধেক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আবার আকাশে মিলিয়ে যাবে। হাওরে বিশাল জলরাশি, কখনো ঢেউ উথাল পাথাল, আবার কখনো মৃদু বাতাসে জলের ওপর চাঁদের প্রতিচ্ছবির খেলা। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে, তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেন। নৌকা নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওরের দিকে যেতে থাকেন। ওনার ঘোমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজা খেয়াল করেনি। হেমলতা খেয়াল করলেন পদ্মজার চুল হাওরের জলে ডুবে আছে। তিনি মৃদুস্বরে পদ্মজাকে বললেন, চুল ভিজে যাচ্ছে রে পদ্ম। পদ্মজা দ্রুতই সামলে নিল, খোপা করে ঘোমটা টেনে নিয়ে বলল, কখন খুলে গেছে খেয়াল করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে। পদ্মজা ডাকলো, আম্মা। হেমলতা অশ্রু ভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা, গল্প শুনবি? পূর্ণা গল্প করতে পাগল, সে গল্প শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকবাকুম হয়ে বলল, শুনবো, কষ্টের গল্প কিন্তু, গল্প হলেই হলো। হেমলতা হাসলেন। পদ্মজা নড়ে চড়ে বসে, সে আন্দাজ করতে পারছে তার মা আজ কোন গল্প বলবে। হেমলতা দুহাতে জল নিয়ে মুখ ধুয়ে নেন, এরপর একবার মোর্শেদের দিকে তাকিয়ে হাসেন। পিছন ঘুরে বসে প্রশ্ন করেন, মুখ না দেখে গল্প শুনতে ভাল লাগবে? পূর্ণা মুখ গোমরা করে না বলতে যাচ্ছিল। পদ্মজা এক হাতে খপ করে ধরে আটকে নিল। মাকে বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছে বলো। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন, আমার আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন। আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী, মুখে তালাক দিল। বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন, অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন। নানা সানন্দে রাজি হয়ে যান। রাজি হবেই না কেন? স্বামীর বাড়ি থেকে বের করে দেয়া বিবাহিত নারীকে কেই বা রাখতে চায় সমাজে। আব্বা আম্মার বিয়ের 1.5 বছর হতেই হানি আপার আগমন, আর তার 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে। পদ্মজা বলল পুলকিত হয়ে। হেমলতা ম্লান হাসেন, বলেন, আমি শুনেছি আমার গায়ের রং দেখে নাকি আমার আম্মা নাক কুঁচকেছিলেন। আমার বয়স যখন 3 মাস, আমার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসে। আব্বার তখন আর্থিক সমস্যা বেশি ছিল, দিনে 2 বেলা খাওয়াও সম্ভব ছিল না। বিপদে পাশে থাকা অবস্থায় আমার আব্বাকে ছেড়ে 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুফু চলে আসে আমাদের কাছে, তারপর আপা আর আমার দায়িত্ব নেন। হুট করে আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে, গৃহস্থিতে রহমত ঝরে পড়ে। 5 বছর পর আম্মা ফিরে আসেন। বিধ্বস্ত অবস্থা, ফর্সা মুখ মারের চোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে। শুধু একা আসেনি, 2 বছরের এক ছেলে নিয়ে ফিরেন। তখন আমাদের ঘরে কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়ে গিয়েছে। আব্বা প্রথমে মানেননি। আম্মা আব্বার পায়ে পড়ে কাঁদেন, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আমার ছেলের নাম বিনোদ ছিল, আব্বা নতুন নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না, আব্বার চোখের মণি ছিলাম। আব্বার আড়ালে আমার দ্বারা নির্যাতিত হতে থাকি। 6 বছর হতেই স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানি তখন স্কুলে পড়ে। আমি থামলে কেন আম্মা, বলো? পদ্মজা অধৈর্য হয়ে বলল। হেমলতা ভ্রুকুটি করে বললেন, আমার আর বলতে ইচ্ছে হচ্ছে না আম্মার ব্যাপারে। আম্মা এখন অনুতপ্ত, আফসোস করেন, কাঁদেন। বলতে ভালোই লাগছে না। শীতের বাতাসে সবার শরীর কাটা দিচ্ছে। চাঁদটা ছোট হয়ে গেছে অনেক। মোর্শেদ এক ধ্যানে বৈঠা নিয়ে জল ঠেলে দিচ্ছেন দূরে, নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলতে শুরু করেন, মেট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চেয়েছিল না। আব্বার জন্য ঢাকার কলেজে পড়ার সুযোগ পাই, হোস্টেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম। সবাই হা করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সবসময় সুতি শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম। কারোর সাথে মিশতাম না, ভয় পেতাম খুব, ভীষণ ভীতু ছিলাম। রিমঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়।
মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক পদ্মজার মতো সুন্দর। চোখের মণি ছিল ঘোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে যেচে আমার সাথে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে পড়ি। ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো, নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ। চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল দুই ভাই বোনের মধ্যে। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকেই বিয়ে করতাম। পূর্ণা, পদ্মজা, খারাপ লাগছে রে শুনতে? না আম্মা, একসরেই বলে উঠল দুজন। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? তখন অলন্দপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানীতে চিঠি পৌঁছতে। কলেজ ছুটির পথে হানি আপার চিঠি পাই। পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়া সবেমাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিলেন মাছ ধরতে। আব্বার পাশের নৌকায় সুজন নামে এক ছেলে ছিল। আব্বার নৌকার চেয়ে কয়েক হাত দূরে। তখন ভারী বর্ষণ হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের ওপরে পড়ে, সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়েন জলে। দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পায়। তারা আব্বাকে তুলে নিয়ে চলে যায় বাড়িতে। এরপর থেকেই আব্বার কানে শুনতে পায় না, ঠিক করে হাঁটতে পারে না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি আমি। যিশু ভাই সবকিছু শোনার পর আমার কান্না দেখে বললেন, বিকেলের ট্রেনে অলন্দপুর নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম। একবার শুধু অলন্দপুর যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেক দিন হয়ে গিয়েছে এই দুর্ঘটনার। আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা। কেউই নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরে দরজাই ছিল না, ঘরও বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম। চৌকিতে শুয়েই ঘুমিয়ে পড়ি আমি। ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে। যিশু ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বুঝতেই পারেননি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী রেখে চেঁচাতে থাকেন। হাতে নাতে ধরার মতোই অবস্থা ছিল। আমার অবস্থা ছিল বেগতিক। এই অবস্থা দেখে আমি অনেকটা ভরকে যাই। কিছুই বলতে পারিনি। যিশু ভাই সবাইকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কেউই বুঝেননি। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরও রেগে যায়। আব্বার সামনে আমাদের দুজনে মাথা নাড়া করে দিল গ্রামবাসী। কোমর সমান চুল ছিল আমার। মাথা নাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে, রক্ত আসে গলগল করে। তখন আম্মার হুঁশ আসে, আমাকে বাঁচাতে আসে, কিন্তু সে আর পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা। কি যে বিশ্রী রূপ হয়েছিল। আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকেছি। আব্বা শুনেনি, আমার দিকে হা করে শুধু তাকিয়েছিল। যিশু ভাইয়াকে অনেক মারধর করে। সেদিন রাতে আহত যিশু ভাইয়াকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে। দূর দূরান্তের মানুষ দেখতে আসে আমাকে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করছি। একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করব ভাবি। হাত বাঁধা ছিল। দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকি একটার পর একটা, যাতে মরে যাই। যেই দেখতে আসলো সেই বিশ্রী গালি দিয়ে যেত। কেউ কেউ লাথিও দিয়েছে। রাধাপুরের হারুন রশিদ আছে না, ওনার আব্বা তখন অলন্দপুরের মাতব্বর ছিলেন। ওনার গোয়াল ঘরেই বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়া পেয়ে ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দিই, কিন্তু পারিনি। শরীরে একটুও শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি গোয়াল ঘরের বাইরে। ধারালো কিছু একটা ছিল মাটিতে। মাটিতে পড়তেই হাতের বাহু ছিঁড়ে রক্তের গলগল ধারা নামে। এই যে আমার বাহুর দাগটা, এটা সেদিনই হয়েছে। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকান। দেখেন তার 2 মেয়ে মুখ হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বললেন, তোরা মরা কান্না শুরু করেছিস কেন? হেমলতার শেষ কথা শুরু হতেই ঘূর্ণি ঝড়ের মতো 2 মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরেন, চিৎকার করে ওঠেন, আরে! কথা শেষ করতে পারেননি। তার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে 2 মেয়ে। জড়িয়ে ধরেই আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। 2 মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে। থামার কোনো লক্ষণই নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন। কিছুতেই কিছু হয় না, তারা কেঁদেই চলছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বলেন, নৌকা ঘুরাও, এদের আর কিছু বলবো না, আর ঘুরবও না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আর কাঁদবো না পূর্ণা, আর কাঁদিস না, কিন্তু তোমাকে জড়িয়ে ধরে রাখবো। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বললেন, আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারে ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না।
দেখলেই এটা ওটা ছুড়ে দিত, বলা হয়নি। সেদিন রাতে আব্বা, আম্মা, হানিফ মামার বাড়ি ছিল। মামার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন, আব্বাকে দেখতে গিয়েছিল। হানি আপার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আম্মার পেটে 7 মাস চলে। আম্মার উপর আম্মার মার প্রতিদিনই চলতে থাকে। আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো, হানিফার স্কুলে যেতে পারে না, সবাই দূর দূর করে। হানি আপার বিয়েও হয় না, আব্বার চিকিৎসাও হয় না, বিপদ আপদে কেউ আর পাশেও আসে না। ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে, কোনো দাত্রীও আসেনি। আম্মা একা যুদ্ধ করেই হিমেলকে জন্ম দিল। সব মিলে জীবনটা নরক হয়ে ওঠে আমার। বছর 2-এর মধ্যে আব্বা কিছুটা সুস্থ হন আল্লাহর রহমতে, হাঁটাচলা করতে পারেন। আগের মতো সবকিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন। হানিয়াপার বিয়েও ঠিক হলো। বনেদি ঘর থেকে প্রস্তাব আসে, শর্ত 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়ে হানিয়াপার বিয়ে দিলেন। সবকিছু স্বাভাবিক হয়ে যায়, যদিও মাঝে মাঝে অনেকে কথা শুনিয়েছে। একসময় আমার বিয়ের প্রস্তাব আসে, তোদের আব্বার সাথে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়েই বললেন। মোর্শেদ চোখের দৃষ্টি সরিয়ে নত হন। পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকালো। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বললেন, আব্বাকে ভুল বুঝিস না, ভালোবাসার উপর কিছুই নেই। ভালোবাসা লুকিয়ে বিয়ে করেছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। একসময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছিলেন, তাই রাগ মেটাতো আমার উপর। আচ্ছা, বাদ সেসব কথা। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে শুরু করে। অলন্দপুরে পাকিস্তানি ক্যাম্প শুরু হয়। শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে চায়, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছেই বেশি থাকতো, আর তোর 2 চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে। চারিদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে। মনে সাহস নিয়ে স্কুল প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। এ খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল, তিনিও শহীদ হলেন। ট্রেনিংয়ে জয়েন করি, হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে আমরা সফল হই, অলন্দপুরের ক্যাম্পটা উড়িয়ে দেই। এরপর চলে যাই আরেক এলাকায়, হাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামি। তখন ধরা পড়ে যায় পাকিস্তানিদের হাতে, বন্দি করে কারাগারে। সৎচোখে দেখি ধর্ষণ, শারীরিক অত্যাচার, কি বর্বরতা তাদের। রড দিয়ে পিটিয়েছে, পিঠের দাগগুলো এখনো আছে। আর কয়েকদিন থাকলেও হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগে আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে 2 জনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি। দেশ স্বাধীন হয়, চারিদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি আমি, আরও অনেকেই ছিল। সেই হাসপাতালেই ভর্তি ছিল যিশু, সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। 1 মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া। পথে বারবার করে বলি, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। অলন্দপুরের বাজারে নামিয়ে দিয়ে ওরা আর কখনোই ফিরে আসেনি। ফের যদি গ্রামের লোক দেখে ফেলে, কিন্তু আশঙ্কাই ঠিক হলো। অনেকে যিশু ভাইয়ের সাথে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি। 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে পড়ে না একটা সুন্দর মেয়ে চাইতে থাকে আল্লাহর কাছে। ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে। আমার মনে মনে খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর একটা মেয়ে। ঠিক তাই হলো, কিন্তু বদনাম রটে গেল। অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে, এতে তোর আব্বাও আবার বিশ্বাস করে ফেললো। আল্লাহ চাইলে সব পারে, কেউই বিশ্বাস করলো না। কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকে আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিই। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দা নিয়ে তেড়ে যাই। এ খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন আনন্দপুরে। গ্রামের অনেক যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া আর একজন ফিরেছিল, বদরুদ্দিন নাম। বদরুদ্দিন আর আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এ খবর শোনার পর থেকে মোটামুটি সবাই আমাকে সমীহ করে চলতে থাকে। একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি। প্রতিটি ঘটনা আমাকে ভেতর থেকে শক্ত করেছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। এ কথা শেষ করে হেমলতা হাফ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণে মধ্যেই ফজরের আজান পড়বে। পদ্মজা, পূর্ণা দুজনেই খুব স্তব্ধ। এই দুনিয়ায় বাঁচার 2টি পথ, চুপ থাকো নয় প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম হলো, সামনে চুপ থাকে, আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছুই না পচে। কি জানি
কেন হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ জাগায়। সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকা ঘুরাতে বলেন। মোর্শেদ নৌকা ঘুরায়। বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউয়ের তালে তালে। আগের উত্তেজনাটা আর কাজ করছে না। একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায়। 4 জন চকিতে সেদিকে তাকায়। ট্রলারে একজন লোক, আরেকজন ট্রলারের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে পূর্ণার পিলে চমকে উঠল। মানুষ মরার পর সাদা কাপড় যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। পরপরই লোক দুটি মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে দেয় পানিতে। মোর্শেদ চেঁচিয়ে ওঠেন, কে রে? লোক দুটিকে তাকায় বোধ হয়, তারপর দ্রুত ট্রলারের ভেতরে চলে যায়। মোর্শেদ বইটা দ্রুত চালিয়ে ধরতে পারল না। ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। সাদা কাপড়টি যেখানে ভোরানো অবস্থায় ফেলা হয়েছিল সেখানে মোর্শেদের নৌকাটি পৌঁছতেই হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়েন পানিতে। হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান। আতঙ্কে নিয়ে ডাকেন, পদ্ম। পদ্মজার দেখা নাই। তিনি নৌকা থেকে ধাপ দিতে যাবেন, ঠিক এমন সময়েই ভেসে ওঠেন পদ্মজা, হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি। পদ্মজা মুখ খুলে হেমলতাকে বলল, আম্মা, আমি ঠিকই ভেবেছি, এটা লাশ। পূর্ণা লাশ শুনেই কাঁপতে থাকে। পদ্মজা স্থির, ঠান্ডা। এই শেষ রাত্রিরে নদীর জলে ভেসে আছে, দুহাতে মৃত মানুষ জড়িয়ে ধরে। লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। মোর্শেদের পাশে ঘেঁষে বসল সে। তার মনে হচ্ছে চারদিক থেকে প্রেতাত্মারা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মটকে দিবে। ঘাড় মটকানো কথা ভাবতেই পূর্ণার ঘাড় শিরশির করে উঠল। ভূত, ভূত বলে চেঁচিয়ে উঠে। হঠাৎ পূর্ণার চিৎকার শুনে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতেই গায়ে কাটা দিচ্ছে লাশ দেখে। তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বলেন, কোন হানে ভূত, ডরাইস না। মাথার কাছে বাঁধা গদুরিটা খুলে কাপড় সরাতেই একটা মৃত মেয়ের মুখ ভেসে ওঠে। হেমলতা, পদ্মজা দুজনেই ভেতরে ভেতরে চমকে যায়, কিন্তু প্রকাশ করল না। হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন। এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলেন, চিনি না তো। তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সেও চেনে না। পরপরই মোর্শেদকে ডাকলো পদ্মজা, আব্বা দেখো, তুমি তো চিনতে পারো, চিনো নাকি? মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়েই এগিয়ে আসেন। মৃত মেয়েটার মুখ দেখে বলেন, না, চিনি না তো। হেমলতা চিন্তায় পড়ে যান। শরীরে পশম কাটা দিচ্ছে। চারিদিক অন্ধকারে ঢাকা, হিমশীতল বাতাস, আর সামনে সাদা কাপড়ে মোড়ানো এক মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বলেন, কোন মায়ের বুক খালি হলো কে জানে। পদ্মজা বিড়বিড় করে বলল, আমার একজনকে চেনা লাগছে আম্মা। হেমলতা ধৈর্যহারা হয়ে প্রশ্ন করেন, কে? চিনেছিস? নাম কি জানিস? পদ্মজা ভাবছে, গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে। হেমলতার প্রশ্নের জবাবে বলে, নাম জানি না আম্মা, দাঁড়াও আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বুঝে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যায়। চোখ বুঝা অবস্থায় রেখে বলে, আব্বা যখন বলল কে রে, তখন লোকটা আমাদের দিকে ফিরে তাকায়। লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, খুব কালো, মাথায় চুল ঝুঁটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি। কথা শেষ করেই পদ্মজা চোখ খুলে খুশিতে গদগদ হয়ে বলল, লোকটার দেখা পেলে আমি ঠিক তাকে চিনে ফেলবো আম্মা। চিনে কি হবে, প্রমাণ তো নেই। আর মেয়েটা মারা গেছে নাকি খুন হয়েছে সেটাও তো জানি না। প্রমাণ নেই তা ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এই দেখো, মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করলেন। সত্যিই তো। তিনি বিস্ময় হয়ে বললেন, একটার পর একটা খুন, হানিফের পর প্রান্তর বাপ, এরপর এই মেয়ে। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে। ওই লোকটার দেখা যদি আরেকবার পাই, আমি ঠিকই এর রহস্য বের করে ফেলতে পারবো আম্মা, বলল পদ্মজা। মৃত মেয়েটার মুখ থেকে কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা। এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোর্শেদকে বলল, আব্বা কলাপাড়ার দিকে যাও। ওখানে কি? হেমলতা বললেন। পদ্মজা শান্ত কণ্ঠে বলল, কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেব আম্মা। পানিতে ফেললে কেউ পাবে না, ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে। মেয়েটার পরিবার হয়তো খুঁজে পাবে। আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না, অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে, বিয়ের আমেজটাই চলে যাবে। 1 সপ্তাহ হয়নি এই ব্যাপারটা পার হওয়ার। আম্মা বুঝেছ আমি কি বলতে চাইছি? হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখের দিকে চোখ রেখে বসে রইলেন। পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন, কলাপাড়ার দিকে যাও। সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে, বাড়ি ভর্তি মানুষ, কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে। হেমলতা কিছুকেই পদ্মজাকে ডাকাতে দিচ্ছেন না।
দুপুরের আজান পড়তেই পদ্মজা ধরফরিয়ে উঠে। মনে পড়ে আজ তার গায়ে হলুদ। সেই কাকডাকা ভোরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল, তারপর আর কিছুই মনে নেই। বালিশের পাশে হলুদ শাড়ি রাখা। পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেয়, এরপর পূর্ণাকে ডাকে। বাহিরের কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজা দরজা খুলতেই 9 বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল, পদ্ম আপার ঘুম ভাঙছে। হানি উঠান থেকে পদ্মজার সামনে এসে বসেন। হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটছিলেন। হানি হেমলতাকে শ্লেষাত্মক কণ্ঠে বলেন, এবার নিয়ে যেতে পারি তোর চাঁদরে? যাও, বললেন পদ্মজা। হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরো 2-1জনকে নিয়ে পদ্মজাকে ঘর থেকে বের হয়। গায়ে হলুদের স্থান বাড়ির পিছনে। মোর্শেদ এসে পথ আটকান, গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন, আমার শরীরে আমি লইয়া যেতে দিমু না, সাদনা তলায় আমি তারে লইয়া যামু। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাজো কোলে তুলে নেন। হানি চেঁচিয়ে উঠে বলেন, আরে মিয়া করেন কি? দুলাভাইরা কোলে নেয় তো, বাপ নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইব না। মোর্শেদ বাইরে পা রাখেন। পদ্মজা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। অজানা এক অনুভূতি, হাত পা তার কাঁপছে। মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমাপ্রান্ত খুশিতে লাফাচ্ছে। একজন আরেকজনকে রং মাখিয়ে দিচ্ছে। কলা গাছের ছাদের নিচে ছোট খাটের মতো চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ। সামনে 7টা বদনা, 10টা কলসি পানি ভর্তি। একটা খোলায় দূর্বা, ধান, হলুদ বাটা, হলুদ শাড়ি, ব্লাউজ, তোয়ালে, সাবান। কাছে কোথাও হয়তো একদল নেচে গিয়ে গীত গাইছে। ছেলেমেয়েরা একজন আরেকজনকে জোর করে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকেই নিতে চাইছে, হানির জন্য পারছে না। হানি পাহারায় দাঁড়িয়ে আছেন। হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দেন। হেমলতা এসে ভিড় কমিয়ে দেন, চারিদিকে পর্দা দিয়ে দিয়ে ঘিরে দেন। এরপর 6-7 জন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন। এজন্য অনেকে তর্ক বিতর্ক করেছে। গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে। আনন্দ করতে করতে হেমলতা কেন 6-7 জন নিয়ে করেছেন, হেমলতা তার জবাব দিলেন না। অবুঝদের সাথে তর্ক করে লাভ নেই। গোসল শেষ করে মসলিন কাপড়ের হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে। কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন। পদ্মজার শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয়। গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে, অথচ পদ্মজা হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেয়া হয়, বিশাল এক থালা। তাতে কয়েক রকমের পিঠা, আস্ত একটা মুরগি, পোলাও, শাক। পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব। ভিড় কমতেই হেমলতা আলাদা করে প্লেটে করে আনা ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন, নিজ হাতে খাইয়ে দেন। খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিলেন, বিয়ের পর মেয়েরা সব পর হয়ে যায়, মা বাবাও পর হয়ে যায়। স্বামী আর স্বামীর বাড়ির সব, মা বাবার সাথে দেখা করতেও তাদের অনুমতি লাগবে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিবয়। হেমলতা খেয়াল করলেন পদ্মজা তার দিকে হা করে তাকিয়ে আছে, চোখের পলকই ফেলছে না, চোখে জল চিকচিক করছে। তিনি পদ্মজাকে বলেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা ফোফাতে লাগলো। ফোফাতে ফোফাতে খাবার শেষ করে। চোখের জলে বুক ভিজে একাকার। হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছেন। কি যে যন্ত্রণা হচ্ছে বুকে। কাঁদতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু কাঁদার সময়টা কোথায়? সবার সামনে যে তিনি আর কাঁদতে পারেন না। ভিড় কমলে হয়তো বা কাঁদবেন, অনেক কাঁদবেন, জীবনের শেষবারের মতোই কাঁদবেন। এরপর আর কখনো কাঁদবেন না, কোনো দিনও না। পদ্মজার দুহাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠোনে বড় চৌকি রেখে চারিদিকে রঙিন পর্দা টানানো হয়েছে, কাগজের ফুল মাথার উপরে লাগানো। চারিদিকে ঘিরে মেয়েরা, সামনে খালি জায়গায় চলছে নাচ। তখন উপস্থিত হয় হাওলাদার বাড়ির পরিবার, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বউয়ের বেনারসি গহনা। হানি ছুটে এসে সবার সামনে আপ্যায়নের জন্য ব্যবস্থা করেন। শেষে বাড়িতে ঢুকে আমির। বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল, এত সুন্দর বউ দূরে রাখার তার আর তর সইছে না, তাই চলে এসেছে। আমি সেসব পাত্তা দিল না, সোজা হেমলতার কাছে গেল। গিয়ে বলল, আম্মা, পদ্মজার সাথে একটু কথা বলতে চাই। আমিরের অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারে ভালো শিক্ষাই পেয়েছে, তবে লাজ লজ্জার একদমই নেই। হেমলতা মৃদু হেসে বলেন, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন, বলেন, আমির কথা বলতে চায়। ব্যাপারটা লোকচক্ষুর, কিন্তু না তো করা যায় না। কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়, পিছন ফিরে তাকায়। হেমলতা ইশারায় যেতে বলেন। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে।
মনে হচ্ছে কিছু বিষয় নিয়ে চিন্তিত। আমির পদ্মজাকে দেখেই হেসে বলল বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে, অন্য পাশে বসে আমির। প্রশ্ন করে, পদ্মজা, যা প্রশ্ন করি সত্যি বলবে? পদ্মজা দৃঢ় কণ্ঠে বলল, আমি মিথ্যে বলি না। আমির অসহায়ের মতো বলল, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা চকিতে তাকালো, আবার চোখ সরিয়ে নিল, বলল, আম্মা যখন যা করেছেন আমি তাই মন থেকে মেনে নিয়েছি। আবির আবার প্রশ্ন করল, লিখন শাহ তো তোমাকে পছন্দ করে। জানি, আর আপনিও জানেন সেটাও জানি। আমি আপনাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন শাহকে পছন্দ হয় তাহলে আমাকে বলতে পারো, আমি বিয়ে ভেঙে দিব। পদ্মজা অপমানে থমথম হয়ে উঠল, গম্ভীর কণ্ঠে বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হয় ভালো, আপনি ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি। আমির ইতস্তত করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে আমি হতে দিব না। পদ্মজা কিছুই বলল না। উঠে যেতে চাইলে আমির বলল, একবার হাত ধরা যাবে? আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকিয়েন, বলল পদ্মজা। সাথে হাসলো। আমির তা খেয়াল করে বলল, সুবহানাল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পদ্মজা গৃহবধূ সেজে বসে আছে। দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা। কাজী বিয়ে পড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন। পদ্মজা কিছুতেই বলছে না। সে নিজ মনে হেমলতাকে খুঁজছে। বউ কবুল বলছে না শুনে অনেকে ভিড় জমিয়েছে। হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢুকেন। হেমলতাকে দেখে পদ্মজার ছোটে হাসি ফুটেছে। ছলছল চোখ নিয়ে 3 বার কবুল বলে। হেমলতার 2 চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজাবার পর মাত্র দেখলেন তিনি। লাল বেনারসিতে পদ্মজার সাজ যেন গলে পড়েছে। পাশের ঘর থেকে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে চান। আয়না দেখানো পর্ব শুরু হয়। আয়নায় তাকাতে আমির চোখ টিপল। পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল। আমির সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলে। পদ্মজা কেঁপে উঠে ভয়। আমির ফিসফিস করে বলে, এই যে ধরলাম, মৃত্যুর আগে ছাড়ছি না। বিয়েবাড়ির ভিড় কমে গেছে। বিদায়ের পালা চলছে। করুণ কান্নার স্বরে চারদিক হাহাকর করছে। মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছে না। মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছেন। পূর্ণা পদ্মজার গলা জড়িয়ে সেই কি কান্না শুরু করেছে, থামছেই না। প্রেমা প্রান্তও কাঁদছে আরও মানুষ। একটা মেয়ের বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবারই জানে। পদ্মজা কাঁদছে। পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন আমার, মন খারাপ করে থাকবি না কিন্তু, একদম কাঁদবি না, আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হবে রে বোন, আর কাঁদিস না, এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি। রিদওয়ান তাড়া দেয়, সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে, আম্মা কই, আমার আম্মা কই, আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজার ডাকে হেঁটে আসেন। একটা পা মাটিতে ফেলছেন, আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবু হাসার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবন মানে খুঁজে পেয়েছিলেন, সেই মেয়ের আজ বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদুরে কণ্ঠে বললেন, এভাবে কাঁদতে নেই রে মা, বিয়ে তো হবারই কথা ছিল। আম্মা, আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো? সবাইকেই তো থাকতে হয় রে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হেমলতা পদ্মজার কপালে চুমু খান। পদ্মজার 2 চোখের জল মুছে দিয়ে বললেন, শ্বশুরবাড়ি সবার সাথে মিলেমিশে থাকবি, নিজের খেয়ালও রাখবি। পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলে, আম্মা, আমি যাব না, আম্মা, যাব না আমি। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতেই পারছেন না। ভাঙা গলায় আমিরকে ডেকে বললেন, নিয়ে যাও আমার মেয়েকে, খেয়াল রেখো, ওর আব্বা ঘাটে বসে আছে, ডাকতে হবে না, একাই থাকুক, তোমরা পদ্মজাকে নিয়ে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর কিছুই বলতে পারলেন না। চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে 5 কোলা করে নেয়। পদ্মজা আকুতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেননি, মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমির। এরপর 2 হাত পদ্মজার গালে রেখে বলল, একদিন পরই আসবো আমরা। পদ্মজা 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদে। সবকিছু যেন শূন্য লাগছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে যাচ্ছে। পালকি ছুটে চলছে শ্বশুর বাড়ি। পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলে, আম্মা, কেন বিয়ে দিলা আপার, তোমার কি কষ্ট হচ্ছে না? হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বললেন, আমি যদি পারতাম আমার পদ্মর বিয়ে দিতাম না। পূর্ণা, ও যে আমার 7 রাজার ধনের চেয়েও বেশি কিছু। হানি বরাবরই কাদুক স্বভাবের।
হেমলতা কখনোই কাঁদে না। সেই হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না। হেমলতা মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল, এটাই তো নিয়ম, কেঁদে আর কি হবে। হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যায়। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বললে, আপা আপা, ওরা আমার মেয়েকে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিয়ে গিয়েছে। আপা, কেন বিয়ে হলো আমার পদ্মর? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন, দেখিস পদ্ম খুব ভালো থাকবে, ও খুব ভালো মেয়ে। হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন, হাত পা ছুড়ে কাঁদতে কাঁদতে বলেন, আম্মা আম্মা, তুমি কখনো আমাকে কিছু দাওনি, এবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও। আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আম্মা। আম্মা, আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো? মঞ্জুরার বুক ধুকপুক করছে। জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে? মনে পড়ছে না। আগে থেকেই তিনি তাকে আগলে রাখতেন। হেমলতার জীবনে তাহলে এতটাও কষ্ট হতো না। পদ্মজা ছটফট করছে, কিছুই ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে, গলা শুকিয়ে কাট, এখনই মারা যাবে হয়তো। পদ্মজা হঠাৎ চিৎকার করে উঠে, থামো তোমরা, থামো, আল্লাহর দোহাই লাগে থামো। পালকি থেমে যায়। পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখেই মোড়ল বাড়ির দিকে দৌড়াতে থাকে। কেউ আটকে রাখতে পারেনি। সবাইকে ধাক্কা দিয়ে ঠেলে দূরে সরেছে সে মায়ের বুকে। আমি শুধু চেয়ে রইল, সন্ধান আমার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে, দেখতেও ভালোই লাগে। পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্তিত্বে মারিয়ে দিয়ে গেল। হেমলতা থমকে গিয়ে তাকান। উঠে দাঁড়াতে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে। হেমলতার টাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন। পদ্মজা নীরব বিচ্ছিন্ন কাঁদতে লাগলো। হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। নির্বাক স্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন। কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকে দিচ্ছে বারংবার। পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আর যাবা না আপা? হেমলতা অনুরোধ সুরে পদ্মজাকে বলল, আম্মা, আমি যাব না। হেমলতার দুই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। প্রতি ফোঁটা জল পদ্মজার বুকে সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে। হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, কোথাও যেতে হবে না তোর। হেমলতা এহেন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল। সে কি কথা? হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যিই যেতে দিবে না, তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? হানি শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয়, তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে। চোখে মুখ শক্ত করে কাঠ কণ্ঠ করে বলেন, এটা ঠিক হয়নি পদ্ম, এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয়। আবেগকে এত প্রশ্রয় দিতে নেই। বিয়ে দিয়েছি, এবার শ্বশুরবাড়ি যেতেই হবে। ওই তো আমির এসেছে। হেমলতা হাত ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান। পদ্মজা হা করে তাকিয়েছে হেমলতার দিকে। হেমলতার চোখের পলকে কি রকম যেন রূপ পাল্টে গেল। এই তো মাত্রই কাঁদছিল। পদ্মজা নিজের চুলে আঙুল পেঁচাতে পেঁচাতে হাসছে। তুষার রয়ে শুয়ে প্রশ্ন করল, হাসছেন কেন? পদ্মজা নাটকীয়ভাবে ব্যথিত সুরে বলল, আপনি কাঁদছেন তাই। তুষার দ্রুত চোখের জল মুছল, মৃদু হেসে বলল, কাঁদছি নাকি? পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো। তুষার জানতে চাইল, আপনি কাঁদছেন কেন? মুহূর্তে পদ্মজা দাঁত কেলিয়ে হেসে ওঠে, চোখে জল, ঠোঁটে হাসি নিয়ে বলে, মন চাইল। আম্মা বলতেন, যখন যা ইচ্ছে হয় করে ফেলতে, তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো। আমার মায়ের খবরটা গতকাল শুনলাম, জানেন সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার মনটা খুব নরম স্যার, কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন, আমার আম্মার মতো। তারপর কি হলো? পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে পড়ল। আর তো বলবো না। তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল, এমনি। হেয়ালি করবেন না পদ্মজা, আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব। আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে। খুনের কারণও কেউ বলতে পারছে না। আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না। পদ্মজা চোখ গরম করে তাকায়, কটমট করে বলল, বলবো না মানে বলবো না। তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বলল, তাহলে এতটুকু কেন বললেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার ইচ্ছে সব হবে না, যা খুশি করে নিতে পারেন। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে তুষার দুই হাত মুখে ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে। এরপর ধীরে সুস্থে বলে, দেখুন, আপনি যদি সব খুলে না বলেন, আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না, নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর আমার মন বলছে আপনি দোষ করতেই পারেন না। সবসময় মন সঠিক কথা বলে না, বলল পদ্মজা এবং করুণ সুরে। তাহলে বলছেন আপনি নির্দোষ না? পদ্মজা চোখ সরিয়ে নিল, হাসল। কি যন্ত্রণা, কত কষ্ট সেই হাসিতে। চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে, বলল, আমি খুন করেছি। একই রাতে, একই প্রহরে, একই জায়গায়, একসাথে 5 জনকে।
আপনার আইন যা শাস্তি দেয়ার আমি তা মাথা পেতে নিব। তুষার অধৈর্য হয়ে বলল, আপনার ফাঁসির রায় হবে পদ্মজা। আপনি বুঝতে পারছেন না, আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে করছে। ওপারে যাওয়া আমার জন্য জরুরি। আমি সব রায় মেনে নিব। আমি মানতে পারবো না। তুষারের অকপট কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝলো সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে। পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। পদ্মজা তুষারকে পরখ করে নিয়ে হাসে, শান্ত ভঙ্গিতে বলল, এত ব্যাকুল কেন হচ্ছেন? বেশ অনেকক্ষণ তুষার গাঢ় হয়ে বসে রইল। উপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্মজা কেন এতগুলো খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে। না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চলে গেলে যাক, সমস্যা নাই, কিন্তু নিজের শান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনের কয়েকটি বছরের গল্প জানতেই হবে। এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে, সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে। এত জটিল কেস কখনো ফেস করেনি। অনন্তপুরের পুরোটা ঘেটেও কিছু জানাই যায়নি। যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউই জানে না। তুষার আবার বলল, আপনার বিরুদ্ধে সব প্রমাণ, আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে। আপনি কি? কথার মাঝখানে তুষারকে থামিয়ে দিল পদ্মজা এবং বলল, খুনগুলো তো সত্যি আমিই করেছি, তাহলে প্রমাণ তো আমার বিরুদ্ধেই থাকবে। তুষারের মন বিরক্তি তেতো হয়ে পড়ে। পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যায়। সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে ফাহিমা চা নিয়ে আসে। তুষার বলল, মেয়েটাকে তোমার অপরাধী মনে হয়? আমি কিছুই ভাবতে পারছি না স্যার। মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে। এত মেরেছি শুরুতে, কিছুতেই টু শব্দও করেনি। এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি। পৃথিবীটা রহস্যে ঘেরা ফাহিমা। একজন নারী 5 জনকে কিভাবে খুন করতে পারে, আবার একসাথে? সে সাহস কি করে পেল সেটা আমিও ভাবছি স্যার। কিভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে, কিন্তু এত সাহস, ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে? নারীরা চাইলেই সবকিছু পারে। কথাটা শুনে এসেছি, এবার সচক্ষে দেখছি। জি স্যার। কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে, কিছুতেই মন গলেনি, মন কাঁদেনি। এই মেয়েটা জীবন চায় না, তবু আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রমাণ করে বাঁচাতে। ফাহিমা চকিতে তাকালো তুষারের দিকে। তুষার সবসময় হু হা এর বাইরে কিছুই বলে না। খুব কঠিন, কাঠখোট্টা একটা মানুষ। অনুভূতি বলতেই নেই। তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা। পরিস্থিতি হাতের বাইরে স্যার। পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে। কেন এমন হচ্ছে ফাহিমা? আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার। তুষার আবারও ফিরে আসে, পদ্মজার সামনের চেয়ারে বসে, ধীর কণ্ঠে বলে, আজই শেষ দিন, এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না। পদ্মজা চকিতে তাকালো, দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসলো, বলল, আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয়, তাই না? আপনি কি করে জানলেন? সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলছিলেন বিয়ে করব না। আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম। আপনার শ্রবণ শক্তি তো প্রখর। তুষার বলল, এরপর থামলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছেন? আপনি কি করে জানলেন? কিছু তথ্য পেয়েছি গতকাল। এটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না। উনি আপনার ভালোর জন্যই। পদ্মজা চুপ থেকে হুট করে ফুস করে জ্বলে উঠে বলল, আপনি বুঝবেন না আমার কষ্ট। আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি, বুঝবেন না আপনি। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, পরপরই আবার হেসে করুণ সুরে কান্না করে বলল, গা কাঁপিয়ে তোলার মতো কান্না, মনে হয় কোনো অশরীরই কাঁদছে। কি বিশ্রী ভয়ঙ্কর সেই কান্নার শব্দ। তুষারের কান ঝা ঝা করে ওঠে। চিন্তার মাথার রক দপদপ করছে। আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে, রায় হবে। পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন, কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরী বিরুদ্ধে পুরো পৃথিবী। কি আশ্চর্য, তাই না? বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যার আজান পড়ছে কিছুক্ষণ আগে। দিনের আলো কিছুটা এখনো রয়ে গিয়েছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে শীতল হাওয়া, শীতল নির্মল পরিবেশ। পদ্মজার বুক ধকপক করছে। নতুন মানুষ, নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়িতে গিয়েছিল। অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে। সেই বাড়িতে মেয়েরা বউরা থাকে। এখন কি সেও থাকবে? পদ্মজা পর্দার ফাঁকফোকর দিয়ে বাইরে চোখ মেলে তাকায়। আমির হাতে পাগড়ি নিয়ে সে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে। চোখে মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি থামে, আমির থামিয়ে দিল। অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য, আর আমির গেটের সামনে পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে চ এর মতো শব্দ করে বলল, এইখানে আবার থামলি কেন? আমির পাগড়ি রিদওয়ানের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে করে অন্দরমহলে যাবে।
পদ্মজা কথাটা শুনেই কাচুমাচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামাতে ইশারা করে। পদ্মজার নাক অব্দি ঘোমটা টানানো। আমির সরাতে গিয়েও সরাতো না, মুখে বলল আমির সরাতে গিয়েও সরালো না, মুখে বলল কি হলো, নেমে আসো। পদ্মজা লজ্জায় জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে গাঢ় হয়ে বসে থাকে। আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো, এরপর নিজেই টান মেরে নামালো পদ্মজাকে। তখনও পদ্মজার নাক অব্দি ঘুমটা। আমির চট করে পদ্মজাকে পাঁচকোলা করে নেয়। পদ্মজা কুকড়ে যায়। ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন জেঁকে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়।